লোকায়ততে আপনাদের সবাইকে স্বাগত। আমি আপনাদের সাথে আছি ফাহিম আলম সৌম্য। আজকে কথা বলবো মূলত সাম্প্রতিক সচিবালয়ে অগ্নিকাণ্ড নিয়ে। আমাদের সাথে আছেন শামসুজ্জোহা মানিক, 60-এর দশকের ছাত্রনেতা, কৃষক আন্দোলনের সংগঠক, গবেষক, প্রাবন্ধিক, ইতিহাসবিদ ও রাজনৈতিক বিশ্লেষক। আপনার কাছে আমি জানতে চাইবো এই সচিবালয়ে অগ্নিকাণ্ড নিয়ে, এটা সম্পর্কে আপনার মতামত কি? এটা আমাদের নিকট কি ধরনের গুরুত্ব বহন করে? ধন্যবাদ সৌম্য। আসলে এটা একটা সাংঘাতিক ঘটনা। সচিবালয়ে এই ধরনের দুর্ঘটনা আজ অবধি ঘটেছে এমনটা আমার জানা নাই, কখনোই না, পাকিস্তান আমলেও না। আর স্বাধীন বাংলাদেশের মতে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার পর তো এমন কোনো ঘটনাই ঘটেনি কখনো। এরকম দুর্ঘটনা ঘটাটা অস্বাভাবিক। সম্ভবত এটা কোনো পরিকল্পনার অংশ, পূর্ব পরিকল্পিতভাবে এই অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে বলে মনে হয়। এত কয়েকটা মন্ত্রণালয় ধ্বংস হয়েছে বলতে পারা যায়। পুড়ে, বলছে যে যাবতীয় জিনিসপত্র যা ছিল পুড়ে ছাই হয়ে গেছে। দুটা মন্ত্রণালয়ের তো ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, প্রায় সম্পূর্ণ গেছে যা দলিল ছিল, গুরুত্বপূর্ণ দলিল। হ্যাঁ, গুরুত্বপূর্ণ, সবই তো গুরুত্বপূর্ণ দলিল সচিবালয়ের। হ্যাঁ, সেগুলো গেছে, প্লাস অন্যান্য আরো কিছু অফিসেরও ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে পাহারা থাকে, সবসময় পাহারা থাকে, 24 ঘন্টায় ওখানে প্রহরা থাকে, কোনো কোনো ভাবে নজরদারির মধ্যে থাকে, সিসিটিভি আছে, মানুষের পাহারা আছে। তারপরেও এরকম একটা দুর্ঘটনা ঘটে কি করে? বুঝতে হবে যে সম্ভাবনা এটাই খুব বেশি যে এর পেছনে একটা পরিকল্পনা বা পরিকল্পিত একটা শক্তি কাজ করছে, যারা পরিকল্পনা করে এই ঘটনাটা ঘটিয়েছে। উদ্দেশ্য স্বাভাবিক, কারণ এই কয়েকদিন আগে একটা বিরাট পরিবর্তন হচ্ছে এই দেশে। জুলাই আগস্ট বিপ্লব বা অভ্যুত্থান, হ্যাঁ, বিপ্লবী অভ্যুত্থান, যেটা মূলত ছাত্রদের নেতৃত্বে হয়েছে, ছাত্রদের অংশগ্রহণে হয়েছে, জনগণের অংশগ্রহণ ছিল সেই অভ্যুত্থানে। ছাত্র জনতার একটা সম্মিলিত অভ্যুত্থান, যদিও সেই অভ্যুত্থানটা মূলত ছাত্রদের নেতৃত্বে ও ছাত্রদের অংশগ্রহণে পরিচালিত হয়েছিল। ছাত্ররা ছিল কেন্দ্রীয় শক্তি এই আন্দোলনের। সেই আন্দোলনের পরিণতিতেই একটা দানবীয় শাসক শেখ হাসিনা, আওয়ামী লীগ এবং শেখ হাসিনা, তাদের পতন হয়েছে এবং হাসিনা তো দেশ ছেড়ে পালিয়েছে। এখন তাদের বিচারের প্রক্রিয়া চলছে, আরো তাদের দুঃশাসনের বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ দেওয়া হচ্ছে এবং এই পর্যন্ত চিন্তা করা হচ্ছে যে ব্যবস্থার মধ্য দিয়ে এরকম একটা দুর্বৃত্ত শাসন গড়ে ওঠে, এরকম একটা বিভৎস দানবীয় শাসন ব্যবস্থা গড়ে ওঠে দেশে, সেইটাকেই এখন সমূলে কিভাবে উৎপাটন করা যায় সেই বিষয়গুলো আলোচনা হচ্ছে। দাবি উঠছে বিভিন্ন জনের থেকে, তার থেকে সংস্কারের দাবির প্রশ্ন এসছে, রাষ্ট্রের সর্বস্তরের সংস্কারের প্রশ্নটা গুরুত্ব পেয়েছে। এগুলো নিয়ে যখন কাজ শুরু হচ্ছে তখন দেখা গেল যে এরকম একটা দুর্ঘটনা, ভয়ঙ্কর সচিবালয়ে একটা ভয়ঙ্কর দুর্ঘটনা হলো। তার আগে কিন্তু কতগুলো ঘটনা ঘটেছিল, এই আনসার বিদ্রোহ এক ধরনের, তারপরে আরো কতগুলো ঘটনা বিভিন্ন জায়গায়, গুপ্ত হত্যা, হ্যাঁ, গুপ্ত হত্যা হচ্ছে, হ্যাঁ, এর মধ্যে সম্প্রতিও ঘটেছে সেগুলো ঘটনা। চট্টগ্রামে তার কয়েকদিন আগে যেটা ঘটনা ঘটলো, ইসকন, এই সমস্ত মিলে যে মানে দুর্ঘটনা যে ঘটানোর চেষ্টা করেছিল, কুদিয়েছিল, তারা তো হত্যা করেছিল একজনকে, হ্যাঁ, একজন আইনজীবী হত্যা করেছিল, সরকারি আইনজীবী, মানে কি যেন বলে, এপিপি বোধ হয়, সরকারের হয়ে যে মামলা লড়ে যে আইনজীবী, তাকে হত্যা করলো। এরকম এইসব ঘটনাগুলো কিন্তু এটা এই মানে সরকার বলে কি বলে, আওয়ামী লীগের পতন হলেও তাদের
বেনিফিশিয়ারি যারা, সুবিধাভোগী যারা সেই শাসনের, তাদের প্রতিক্রিয়া যে থেমে নাই, তাদের যে কর্মকাণ্ড থেমে নাই, সেটা বোঝা যাচ্ছে এইসব ঘটনার মধ্য দিয়ে। এবং সর্বশেষ ঘটনা হচ্ছে আমাদের কাছে সচিবালয়ের অগ্নিকাণ্ড। এইগুলোকে, বিশেষ করে সচিবালয়ের অগ্নিকাণ্ডকে খাটো করে দেখার কোনো উপায় নাই। এটা একটা সাংঘাতিক ঘটনা। এবং এর মধ্য দিয়ে আরেকটা জিনিস বেরিয়ে আসছে, কতগুলো ঘটনার মধ্যে দিয়ে বেরিয়ে আসছে যে বিষয়টা, সেটা হচ্ছে ইউনূস নেতৃত্বাধীন, ডক্টর ইউনূস নেতৃত্বাধীন যে সরকার বাংলাদেশে আছে তার দুর্বলতা। এই সরকার যথাযথভাবে পদক্ষেপ দিতে পারছে না, এটা বোঝা যাচ্ছে। তাদের এটা বোঝা যাচ্ছে, হ্যাঁ, সেটা বলা যেতে পারে, সদিচ্ছা থাকতে পারে, কিন্তু এটা একটা আসলে বিপ্লবোত্তর পরিস্থিতি বা বিপ্লবী পরিস্থিতি বলতে পারা যায় বাংলাদেশে যেটা হয়েছে। কারণ শেখ হাসিনার পতন সাধারণ কোনো ঘটনার মধ্যে দিয়ে হয়নি, এটা সামরিক অভ্যুত্থানের মধ্যে দিয়ে হয়নি, ছাত্র অভ্যুত্থান বলা যেতে পারে। হ্যাঁ, অবশ্যই এটা কোনো নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে পরিবর্তনটা হয়নি, এটা হচ্ছে ছাত্রদের একটা অভ্যুত্থান, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে। এটাকে বিপ্লবী অভ্যুত্থান বলতে হবে। একটা প্রচন্ড গণবিস্ফোরণ ছাত্রদের নেতৃত্বে দেশে ঘটেছিল, বহু ছাত্রকে প্রাণ ত্যাগ করতে হয়েছে, বহু ছাত্রকে প্রাণ অন্ধত্ব বরণ করতে হয়েছে, পঙ্গুত্ব বরণ করতে হয়েছে, ঠিক তাই। ত্যাগের বিনিময়ে আসলে এই বিপ্লব বা অভ্যুত্থান, হ্যাঁ, তার ফসল হচ্ছে প্রফেসর ইউনূস নেতৃত্বাধীন যে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হচ্ছে সেটা। এখন স্বাভাবিকভাবে পুরাতন ব্যবস্থার যারা সুবিধাভোগী এতকাল ছিল, তারা তো এটা মেনে নিতে পারবে না, পারছেও না। তাদেরও তো বিপদ হতে পারে, তারা ভয় পাচ্ছে, তাদের সামনে আরো বিপদ হতে পারে। সুতরাং তারা চাচ্ছে ইউনূস নেতৃত্বাধীন সরকারকে যাতে এখনই বেকায়দায় ফেলে এমন একটা অবস্থা নিয়ে যাওয়া হয় যাতে এই সরকারের পতন ঘটে। তো আমি যে বিষয়টাকে খুব গুরুত্ব দিয়ে দেখি সেটা হচ্ছে ষড়যন্ত্রের দূর প্রসারী কোনো দিক আছে কিনা, সেটাকে আমি মানে এটা তাৎক্ষণিক খালি ইউনূস সরকারের জন্য বেকায়দা সৃষ্টি করে বিচার বন্ধ করা, ওই তদন্ত বন্ধ করা, ব্যাপারগুলো শুধু তাই না। আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে ইউনূস সরকারের পতনের লক্ষ্যে যে কাজগুলো করা হচ্ছে তার একটা হলো, মানে পর্যায় হচ্ছে এই অগ্নিকাণ্ডটা সচিবালয়ের। এখন ইউনূস সরকারের অনেকগুলো দুর্বলতাও দেখা যাচ্ছে। সেটা হলো একটা বিপ্লবী অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা সরকার এসছে, সে নির্বাচনের মধ্য দিয়ে আসে নেই, অথচ সে একটা বিপ্লবী সরকারকে যেভাবে কঠোর হতে হয় প্রয়োজনে কতগুলো ক্ষেত্রে, সেটাও সে হতে পারছে না এই সরকার। এইখানে হচ্ছে তার দুর্বলতা। অনেক নমনীয়তা দেখিয়েছে, অনেক নমনীয়। আসলে নমনীয় কার সঙ্গে হয় চলে, যে নমনীয় আচরণ করে তার সঙ্গে নমনীয় হতে হয়, যে দুর্বিনীত সাথে তো ফ্যাসিজমের আচরণই করতে হয়। হ্যাঁ, যে হিংস্র হবে। বাঘ যদি আক্রমণ করে তাহলে বাবা বাঁচা বলে বাঘকে বুঝিয়ে লাভ আছে? আমার লাভ নাই, বাঘ তো মেরে ফেলবে, তাকে তো গুলি করে মারতে হবে, অথবা প্রতিরোধের জন্য হাতে যে অস্ত্র থাকবে তা দিয়ে তাকে প্রত্যাঘাত করতে হবে। এখন ইউনূস সরকার সব জায়গায় নমনীয়। এটা আসলে ইউনূস সরকার তো আন্দোলনের মধ্য দিয়ে আসে না, এটা হচ্ছে সমস্যা, ওটা থেকে বসানো হয়েছে। আমি বিপদটা দেখি ইউনূস সরকার আজকে আছে, কালকে থাকবে কি না থাকবে, এবং তিনি কতটা সিরিয়াস ক্ষমতায় থাকার ব্যাপারে, সেই ব্যাপারেও আমার সন্দেহ আছে। বেশি ঝামেলা দেখলে ভদ্র মানুষ হয়তো বলবে যে তোমরা চালাও দেশ, আমি চললাম, ওনার সমস্যা নাই। বিপদে পড়বে হচ্ছে ছাত্ররা, এবং এই ছাত্রদের সঙ্গে যে জনগণ আছে, লক্ষ লক্ষ মানুষ এদের সঙ্গে আছে, এরা বিপদে পড়বে এবং সাংঘাতিকভাবে বিপর্যস্ত হতে পারে। এখানে আমি আর একটা সম্ভাবনা বা খুব গুরুত্ব দিয়ে দেখি, সেটা হচ্ছে ভারতের ভূমিকা। বাংলাদেশে যে পরিবর্তন হয়েছে এটাকে ভারত সরকারের পক্ষে মেনে নেওয়া সহজ না। আসলে বাধ্যই হয়তো মানছে, সেটা অন্যদিকে মানবেও হতো,
কিন্তু বনের ভিতরে মানতে পারবে না এবং পারছে না, এখন পারছে না। বোঝা যায় পারছে না। হ্যাঁ, নাহলে হাসিনার মতো একটা দুর্বৃত্তকে, একটা দানবকে কেন তারা আশ্রয় দিয়েছে? হ্যাঁ, একটা গণহত্যাকারীকে আশ্রয় হ্যাঁ, দিয়েছে। গণহত্যাকারীকে আশ্রয় দিয়েছে এবং এই দেশের বিপুল সম্পদ সে পাচার করেছে। এই দেশ থেকে সে ফোগলা করে দিয়েছে বলা যায়। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা, 1 লক্ষ 2 লক্ষ কোটি টাকা, কত লক্ষ কোটি টাকা সে পাচার করেছে দেশ থেকে। এগুলো তো কিছু কিছু আমরা শুনি। দেশ থেকে সে লুট করে শুধু এখানে যে রাখতো, এখানে বাড়ি টাড়ি করতো, জমি জমা করতো, তা না। মানে হাসিনা, তার পরিবার এবং আওয়ামী লীগের লোকজন একটা ব্যাপক বেশিরভাগটা তার বিদেশে পাচার করে দিয়েছে। এমনই ধরনের একটা শাসন ব্যবস্থা হাসিনার নেতৃত্বে এদেশে প্রতিষ্ঠিত হয়েছিল। এর আবার আরো আগে হয়তো অনেক আমরা 53 বছরের ইতিহাস টানতে গিয়ে 71-72 থেকে আমরা শুরু করতে পারি, সেই জায়গায় এখন আমরা নাইবা গেলাম। পরবর্তী সময়ে এগুলো আলোচনা করা যেতে পারে ও করতেও হবে। তো এখন এইরকম একটা শাসন, ভারত ছিল এর বেনিফিশিয়ারি, সুবিধাভোগী আওয়ামী লীগ শাসনের। হ্যাঁ, ভারত ছিল সব ধরনের ভাবে সুবিধাভোগী, এটা সবাই জানে। ফলে ভারতের পক্ষে মেনে নেওয়া খুব কঠিন। তো এই জন্য এই ঘটনার পেছনে শুধু আওয়ামী লীগের সুবিধাভোগীরা না, ভারতেরও কিন্তু একটা ভূমিকা থাকতে পারে, সেটা আমাদের কিন্তু চিন্তা করতে হবে। বাংলাদেশকে অস্থিতিশীল করা, কারণ হাসিনা যদি, আমি যে জিনিসটাকে ভয় পাচ্ছি সেটা হচ্ছে, অভিজ্ঞতা তো আমাদের অনেক আছে, অনেক দেখেছি আমরা। হ্যাঁ, আর আমার তো দীর্ঘদিন রাজনীতি, মানে দল করি না করি সেটা ভিন্ন জিনিস, আমি বিভিন্নভাবে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকেছি দীর্ঘকাল, সুদীর্ঘকাল। আমি দেখেছি নানানভাবে, অভিজ্ঞতাগুলোকে বোঝার চেষ্টা করছি, নিজের অভিজ্ঞতা আছে, দেশের অভিজ্ঞতাও আছে, সেগুলো বোঝার চেষ্টা করেছি। আমার কাছে মানে যেটা খুব বেশি মানে সম্ভাবনা মনে হচ্ছে সেটা হলো যে ইউনূস সরকার মূলত ব্যর্থ হবে। এই সম্ভাবনাটি বেশি মনে হচ্ছে। এত ভদ্রলোক, এত নম্র নমনীয় ভাবে দেশ এরকম বিপ্লব অন্তত রক্ষা করা যায় না। সংকটের সময় এরকম বিপ্লব একটা ঘটেছে দেশে, আরো বড় বিপ্লব হয়তো সামনে লক্ষ্য মানে রয়ে গেছে, আরো বড় বিপ্লব পারে। তাহলে ইউনূসের পরবর্তী যেটা হচ্ছে ইউনূসের পতন হয়ে যেতে পারে, সেটা হচ্ছে যখন এরকম যদি আরো যদি একটা বড় খুব ঘটনা ঘটে। এই সচিবালয়ে অগ্নিকাণ্ড যেটা হয়েছে, এটা কিন্তু এমনি এই সরকারের ভাবমূর্তির উপর প্রচন্ড আঘাত এনেছে। এই সরকারের যোগ্যতা, দক্ষতা, এগুলোর উপরে প্রচন্ড আঘাত কিন্তু এনেছে। এমনি প্রফেসর ইউনূস হয়তো খুব ভালো লোক, কিন্তু লোকে তাই হয়তো মনে করবে, কিন্তু দেশ পরিচালনার যোগ্যতা তার আছে এটা মনে করবে না। যদি এরকম ঘটনা আরো যদি ঘটে, তখন তার পরিবর্তনের, সরকার পরিবর্তনের দাবি আসাটাই স্বাভাবিক। তখন আমি যে জিনিসটাকে ভয় করি সেটা হচ্ছে, এই দেশের সম্ভাবনার জায়গা হচ্ছে, আমি ভবিষ্যৎ দেখি ছাত্রদের মধ্যে, যে ছাত্ররা এই দানবীয় আওয়ামী লীগ সরকারের, দানবীয় হাসিনার পতন ঘটিয়েছে, উৎখাত করেছে এই শাসনকে, তারা হচ্ছে মূলত ছাত্র। এদের সঙ্গে যারাই থাক, এরা মূলত ছাত্র। হ্যাঁ, অন্যরা হচ্ছে সহায়ক হিসেবে, অন্যরা সহযোগী ছিল, অংশীদারও ছিল হয়তো অনেকেই। কিন্তু এই যে লক্ষ লক্ষ বা হয়তো 1 কোটি 2 কোটি মানুষ এই আন্দোলনে অংশ নিয়েছিল সারা দেশে। আমি তো গ্রামান্তরের খবর তো আমি শুনেছি, পেয়েছি। একেবারে অজপাড়া গাছ, যেখানে যেখানে একটা স্কুল আছে, সেখানেও ওই গ্রাফিটি, ওই যে দেওয়ালে যে লেখা, এই মানে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে, হ্যাঁ, এগুলো লেখা হয়েছে। তারপরে কি 68,000 গ্রামের খুব কম গ্রাম বাকি আছে, যেখানে মানে তরুণ প্রজন্ম, বিশেষ করে তরুণরা, ছাত্ররা, তরুণরা, এই মানে ছাত্রছাত্রীরা দেওয়াল লেখে নেই। এবং নানান তাদের স্লোগান আছে, অদ্ভুত সব স্লোগান, হ্যাঁ, যেগুলো অনেকগুলো বনকে কাড়ে। এমনকি এই যে কল্পনা চাকমাকে নিয়ে, এগুলো মানে কল্পনা চাকমার পক্ষে, হ্যাঁ, গ্রাফিটিও আঁকা হয়েছে।
এটা কিন্তু সারা দেশের চিত্র অনেকটা এরকম, একটা বিশাল জনজোয়ার, একটা বিরাট উত্তরণ উল্লম্ফন একটা জাতির জীবনে ঘটে গেছে। ছাত্ররা এই দেশে চিরকাল বড় বড় পরিবর্তন এনেছে, কিন্তু এইবারের ছাত্র আন্দোলনের বৈশিষ্ট্য হচ্ছে, ছাত্র প্রতিরোধের বৈশিষ্ট্য যেটা বিশেষত্ব বলবো বা বৈশিষ্ট্য বলবো এটাকে, সেটা হচ্ছে যে এবার তারা কোনো বিদ্যমান নেতৃত্বের অধীনে ছিল না। হ্যাঁ, এর আগে প্রত্যেকটা আন্দোলনে 52 ভাষা আন্দোলন বলা যাক, 62 আন্দোলন বলা যাক, 62 ছাত্র আন্দোলন যেটা হলো, 69 গণ অভ্যুত্থান বলা যাক, 90 গণ অভ্যুত্থান বলা যাক, 71 যুদ্ধ বলা যাক, প্রত্যেকটা আন্দোলন বা বড় ধরনের অভ্যুত্থানের মানে মূল নেতৃত্ব ছাত্ররা হচ্ছে মূল ফোর্স, এটা হতে পারে, অগ্রবাহিনী ছিল, ভ্যানগার্ড হিসেবে কাজ করেছে, ছাত্র ভূমিকা নিয়েছিল, কিন্তু মূল নেতৃত্বটা ছিল পুরাতন রাজনীতিবিদদের হাতে। এবং এই পুরাতন রাজনীতিবিদরা বা রাজনীতিকরা অনেক সময়, কথা খারাপ লাগবে, সবাই না হলেও কিন্তু তাদের ব্যর্থ হয়েছিল। তারা এই ছাত্রদের আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করতে, বাস্তব রূপ দিতে, অথবা তারা বিশ্বাসঘাতকতা করেছিল। যেমন 52 ভাষা আন্দোলনের পরিণতি হলো 53-54 সালে যুক্ত ফ্রন্ট, এই 21 দফা কর্মসূচির ভিত্তিতে যুক্ত ফ্রন্ট। এই আওয়ামী লীগ সরকার গঠিত হলো 56 সালে কেন্দ্রে, পাকিস্তান কেন্দ্রে গিয়ে, তার আগে যুক্ত ফ্রন্ট সরকার পূর্ব বাংলা হলো, সেখানেও গোলমাল। আর 56 সালে যখন পাকিস্তানের প্রধানমন্ত্রী হলো সোহরাওয়ার্দী, প্রথম হলো স্বায়ত্তশাসন, কিসের স্বায়ত্তশাসন, 98% স্বায়ত্তশাসন দেওয়া হয়ে গেছে, আর স্বায়ত্তশাসন গেল। এরপরে জোট নিরপেক্ষ পররাষ্ট্রনীতির ব্যাপারে যে আওয়ামী লীগের কর্মসূচি ছিল, সেটাকেও তিনি খারিজ করে দিলেন। ভাষা যে ওই 0+0+0=0, পাকিস্তান একটা 0, আর জোট নিরপেক্ষ যেগুলো রাষ্ট্র আছে এগুলো সব 0, তো আমাদের মানে আমেরিকার সাথে থাকতে হবে। মানে যুক্তফ্রন্ট যেটার অঙ্গীকার নিয়ে তারা ক্ষমতায় গেছিল, সে অঙ্গীকারকে তারা অস্বীকার করলো। কেন? সেদিন এই যে 90 সালের গণঅভ্যুত্থান, তার আগে 3 জোটের রূপরেখা, এখন এটা বেশি দিন আগের কথা না, যে কোনো একটু 3 জোটের রূপরেখায় একটু পড়ে দেখতে পারেন। এই বিএনপি তাদের বোধহয় 7 দলীয় জোট, নাকি 7 দলীয় হতে পারে, আর আওয়ামী লীগের ছিল 8 দলীয় জোট, হ্যাঁ, আর বামদের ছিল 5 দলের জোট। এই 3টা জোট আলাদাভাবে এরা জোটবদ্ধ হয়ে তারা একত্রে একটা রূপরেখা দিয়েছিল, একটা কর্মসূচি। 91 সালে বিএনপি ক্ষমতায় গেল, সেই রূপরেখার কি খবর? ওর কোনো খবরই নেই, শেষ। তারপরে আওয়ামী লীগ গেল ক্ষমতায়, রূপরেখার 3 জোটের রূপরেখা শেষ। যে যখনই ক্ষমতায় গিয়ে যাক না কেন, সবাই তাদের অঙ্গীকারকে ভঙ্গ করেছে, এর কোনো মূল্য নাই এদের কাছে। কেন এই অবস্থাতে হয়েছে এটা বোঝা দরকার আমাদের। রাজনীতিকরা কেন এইভাবে প্রতারণা করে ক্ষমতায় যাওয়ার পরে? এরা আসলে আমাদের দেশে একটু বুড়া হলে, যেটা খুব খারাপ লাগবে শুনতে, বুড়া হলে, আমরা তো ছাত্র ছিলাম, ছাত্র আন্দোলন করেছি, এই পুরাতন প্রজন্মের সঙ্গে আমাদের একটা দূরত্ব যেটুকু ছিল, এই জন্য আমরা ওইভাবে আন্দোলন করতে পেরেছিলাম নিঃস্বার্থভাবে। আমাদের মধ্যে থেকে ছাত্ররাই প্রাণ দিত বিভিন্ন আন্দোলনগুলোতে, ভাষা আন্দোলন শুধু না, পরবর্তী আন্দোলনগুলোতে, 90 গণঅভ্যুত্থানে ছাত্রদের ভূমিকা শুধু না, ছাত্রদের ভূমিকা শুধু না, তাদের প্রাণদানও ছিল, তাদের আত্মদানও ছিল। এইসব আন্দোলন অনেক বেশি ভূমিকা নিয়েছিল তারা। এই আন্দোলন আমরা দেখছি ছাত্রদের ভূমিকা। এই যে সম্প্রতি যে আন্দোলনটা ঘটলো, যে জুলাই আগস্টের বিপ্লব, যে ছাত্র বিপ্লব, হ্যাঁ, ছাত্র জনতার যে অভ্যুত্থান, এটাকে বিপ্লবও বলা যেতে পারে, যেটা ঘটলো, সেটাতে ছাত্রদের ভূমিকাটা মুখ্য। কিন্তু এর পার্থক্যটা হচ্ছে, এর আগের সমস্ত আন্দোলনে, প্রতিটি আন্দোলনে, অভ্যুত্থানে, যুদ্ধে পুরাতন রাজনৈতিক নেতৃত্ব ছিল, নেতৃত্বের ছায়া ছিল, প্রভাব ছিল, নিয়ন্ত্রণ ছিল। এই জন্য এগুলো সব বিপদগামী হয়েছে। এই আন্দোলন এ পর্যন্ত যে এগিয়েছে, এইটুকু যে এসছে, এটার সবচেয়ে বড় কারণ হচ্ছে এটার পেছনে মানে রাজনৈতিক শক্তি কাজ করে নেই, রাজনীতির
রাজনৈতিক দলের নিয়ন্ত্রণ ছিল না। ওই পুরাতন বুড়া মানুষগুলো এই বিদ্যমান ব্যবস্থার সঙ্গে আপোষ করতে 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 নানা রকম ধান্দাবাজি কৌশল এগুলো করতে করতে ওঠে। আরেকটা জিনিস হচ্ছে আমাদের দেশে যে নির্বাচনের রাজনীতির একটা সমস্যা হচ্ছে টাকার খেলা। এই দুর্নীতি যারা করেছে তারা পাকিস্তান আমল থেকে এই দেশে তারাই অর্থবিত্তের মালিক হয়েছে। এটা নিয়ে আরো আলোচনা করা দরকার, কিভাবে এখানে দুর্বৃত্তায়ন হচ্ছে সমাজের, অর্থনীতির, রাষ্ট্রের, এই বিষয়গুলো আলোচনা করা দরকার। সেই আলোচনাগুলো আমাদের দেশে হয় না এইভাবে। কারণ এগুলো কারা করবে? বুদ্ধিজীবীরা হচ্ছে এই দুর্বৃত্তায়নের সুবিধাভোগী, রাজনীতিবিদরা হচ্ছে এই দুর্বৃত্তায়নের সুবিধাভোগী। দেখো না, এই আন্দোলনে মানে থাক আর না থাক, এখন মানে নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে বিএনপির মতো দলগুলো, অস্থির হয়ে গেছে। কেন? সংস্কার আগে আগে নির্বাচন, ম্যান্ডেট নিতে চালু করেছে। নন ম্যান্ডেট এই 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 সরকার যেটা এখন ক্ষমতা আছে, কার ম্যান্ডেট আছে? জনতার ম্যান্ডেট আছে, ছাত্র জনতার ম্যান্ডেট। নাহলে হাসিনা এমনি পালিয়েছে নাকি? হাসিনা যারা তাড়াতে পেরেছে তাদের ম্যান্ডেট লাগে নাকি? ওটাই তাদের ম্যান্ডেট, জনগণের ম্যান্ডেট। বিপ্লবী খালি ভোট দিলে হলো? 53 বছরে যারা এই দেশে সংস্কার করতে পারেনি, এমনকি 3 জোটের দুটো লেখা ছিল 90, সেটাকে যারা বিক্রি করেছে, তারা সংস্কার করবে না? এগুলো বিশ্বাস করতে হবে আমাদেরকে। এখন যেটা আমার কাছে যেটা হচ্ছে, সেটা হচ্ছে এই ছাত্র যে আন্দোলনের যে শক্তিটাকে, এইটাকে রক্ষা করাটাই হচ্ছে সবচেয়ে বড় কাজ। এটা এখন দেশ জাতির প্রাণভবরা এখানে আছে এই ছাত্রদের মধ্যে। এরা এখনো নষ্ট হয়নি পুরাতনদের মতো। ক্ষমতায় যাওয়ার পরে একটা সময় গিয়ে নষ্ট হয়ে যেতে পারে যদি ঠিক মতো পদ্ধতি ঠিক আমরা বের করতে না পারি। এবং এই রাজনৈতিক দলগুলোকে ওই নির্বাচনের পরে আগে সংস্কার করতে হবে বা পুনর্গঠন। আমি যেটা মনে করি সেটা হচ্ছে রাষ্ট্রের পুনর্গঠন করতে হবে। যে সিস্টেম ফ্যাসিস্ট তৈরি করে সেই সিস্টেমকে রক্ষা করে তো আর না, এখানে যে যাবে সে নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তাই তো হয়েছে, সে নষ্ট হয়ে যাবে। এক্ষেত্রে ছাত্রদের করণীয় কি বলে মনে করেন? ছাত্রদের উচিত, আর এই ষড়যন্ত্র তো নস্যাৎ করারও ব্যাপার আছে। ছাত্রদের উচিত নিজেদের সংগঠিত করা, আরো দৃঢ়বদ্ধভাবে দাঁড়ানো এবং এই সরকারকে চাপ দেওয়া যাতে পরিবর্তনগুলো আনে। আমার নিজের যেটা মনে হয়েছে, এই সরকার শক্ত হতে পারে, মানে সম্ভাবনা খুব কম দেখি আমি। সরকার মতো কেন্দ্রে তো ইউনুস বসে আছেন, প্রফেসর ইউনুস খুব নরম মানে মানুষ, নমনীয় মানুষ, ওইভাবে উনি গড়ে উঠেছেন। উনি তো বিপ্লবী রাজনীতি করেন নাই, একটা বিপ্লবী আন্দোলনের উনি তাকে মানে যেভাবে হোক উনি এটার গার্জিয়ান হয়েছেন। এখন এটার রক্ষায় তার একটা ভূমিকা আছে এই পর্যন্তই, কিন্তু এটাকে এগিয়ে দিয়ে যাওয়ার ক্ষমতা তার কতটা হবে আমার সন্দেহ আছে। পারেন ভালো, না পারলে ওনাকে সরে যেতে হবে। ছাত্রদের এই কাজটা এখন করা দরকার। তা না হলে যেটা হবে, আমি যে ভয়টা করি সেটা হচ্ছে একটা এরকম আরো ঘটনা ঘটলে, যদি 500 লোক 700 লোক যদি মারা যায় কোনো মানে মানে অন্তর্ঘাতে, অথবা একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে, তাহলে এখানে সামরিক অভ্যুত্থান হওয়ার সম্ভাবনাটা খুব বেশি। মানুষ তো মানে আয়রন হ্যান্ড দাবি করবে, শক্ত হাতে দমন চাইবে। এখনই মানুষ চাচ্ছে, অনেকেই এই কথাগুলো বলছে, মানুষ কিন্তু শক্ত হাত দাবি করবে। শক্ত হাত যদি মানে ছাত্ররা যদি ভূমিকা নিতে না পারে, সরকার না পারলে ছাত্রদেরকে পারতে হবে। ছাত্ররা যদি না পারে, স্বাভাবিকভাবে সেনাবাহিনী ওই জায়গায় চলে আসতে পারে। আর সেনাবাহিনীর যে সবাই যে মানে না দুর্বৃত্তায়িত যে শাসন ছিল, দুর্বৃত্তদের যে শাসন ছিল, অর্থাৎ যে লুটেরা ব্যবস্থা এবং যে স্বৈরতন্ত্র ছিল, মাফিয়াতন্ত্র ছিল, তার সুবিধাভোগী কি সেনাবাহিনীতে নাই? সে কার সাহায্য নিয়ে গেছিল, পালিয়েছে, আছে না সেনাপ্রধানের? হ্যাঁ, তাহলে এরা কি? পুরনো ব্যবস্থার সবকিছুই তো প্রায় রয়ে গেছে, অটুট সবকিছুই রয়ে গেছে, প্রায় সবই রয়ে গেছে। কিছু লোক পালিয়েছে এই পর্যন্তই। তাহলে সামরিক বাহিনী যদি ক্ষমতায় আসার ফল কি ধরনের হতে পারে? সামরিক বাহিনী এসে এদেরই তো অংশীদার তারা, তাহলে এদের হাতে তো ক্ষমতা চলে যাবে। সামরিক বাহিনী এসে কি করে, কিছুদিন থাকবে, তারপর নির্বাচন দেবে ধরা যাক।
ওই চোর বাটপার পুনর্বাসন হবে এই হ্যাঁ আবার এদেরই হ্যাঁ হয় বিএনপি আসবে আর না হলে আর একটা পার্টি টাটি করে ক্ষমতা মানে একটা কিছু করবে। সবচেয়ে যেটা বড় যেটা আমি ভয় করি সেটা হচ্ছে ভারত বাংলাদেশকে স্থিতিশীল হতে দিতে চাইবে না। এখানে যে একটা পরিবর্তন, বিপ্লবী পরিবর্তন হোক, এটা ভারত কতটা চাইবে সে ব্যাপারে আমার সন্দেহ আছে। চাওয়ার কথা না, কারণ ভারত রাষ্ট্রটা তো ব্রিটিশের তৈরি রাষ্ট্রের ধারাবাহিকতা। ও বিপ্লবী পরিবর্তন চাইবে কেন? নিজেরা তো বিপ্লব বিরোধী। বিপ্লবী যদি হতো তো সুভাষ বসুর নেতৃত্বে বিপ্লব করতো তারা, স্বাধীন করতো ভারতকে। সেখানে তো এই ভারত পাকিস্তান এগুলো প্রশ্ন উঠতো না। সহিংস আসার পরে ভিন্ন একটা পরিস্থিতি হতে পারত। অন্তত আমরা একটা ভিন্ন ভারতবর্ষ পেতাম, ভিন্ন বাংলা পেতাম। তো এই এই ইয়ে তো এরা তো হচ্ছে যে ব্রিটিশের গোলামদের মানে যে সরকার প্রতিষ্ঠা যাওয়ার সময় যাদের হাতে গোলামদের হাতে হাতে শাসন দিয়ে গেছিল, সেই গোলামদেরই তো ধারাবাহিকতা চলছে, কম আর বেশি। হয়তো এরা কংগ্রেসের মতো গোলাম না একেবারে বিজেপি, কিন্তু তাতে খুব বেশি ভিন্ন না। ওই সিস্টেমের মধ্যে এরা অপারেট করছে, কাজ করছে। ব্রিটিশের তৈরি যে গোলামের যে সিস্টেম, যে ব্যবস্থা, সেই ব্যবস্থাকে তারা রক্ষা করছে। শুধু ওরা বাংলাদেশে একটা বিপ্লবী পরিবর্তন চাইবে এইটা মনে করার কোনো কারণ নাই। ওরা বাধা দিতে চাইবে, তারা হয়তো একটা ডিস্টেবিলাইজ একটা এখানে একটা সংঘাতের দিকে যদি দেশ যায়, বিশেষ করে যদি ইউরোপ ব্যর্থ হয়, তাহলে ব্যর্থ হলে এখানে ছাত্রদেরকে এগিয়ে আসতে হবে জায়গা পূরণ করার জন্য। যদি না করে তাহলে সেনাবাহিনী এসে সেই কাজটি করবে। এটা আমার নিজের ধারণা। কিন্তু ইনস্টিটিউশন লাগে তো, যেভাবে ছাত্ররা একটা ইনস্টিটিউশন হয়ে গেছে, কিন্তু ছাত্ররা ডাক দিলে সমস্ত জাতি ঝাঁপিয়ে পড়ছে, এখন পর্যন্ত সেই অবস্থা আছে। তো সেখানে ওই মানে ওই এগুলো হচ্ছে যে মানে এগুলো মিলিটারি সায়েন্সের কথা, ইনিশিয়েটিভ, যুদ্ধের ইনিশিয়েটিভ বা রাজনীতিরও একটা ইনিশিয়েটিভ বলে একটা কথা আছে। এগুলো এখন পর্যন্ত ছাত্রদের হাতে, এটা হাতছাড়া করতে নাই। ইউরোপ হচ্ছে মাঝখানে দুলছে, কিন্তু শক্ত হতে পারছে না। আবার আকাঙ্ক্ষা মানে শক্ত হওয়ার প্রয়োজনটা তৈরি হচ্ছে দেশে, আকাঙ্ক্ষাও তৈরি হচ্ছে, কিন্তু সেই আকাঙ্ক্ষাকে তিনি পূরণ করতে পারছেন না। পারলে ভালো, যদি এটি শক্ত হতে না পারেন তাহলে কাউকে শক্ত কোনো হাতকে আসতে হবে। মানুষ অতিষ্ঠ হয়ে যাবে, কিন্তু মানুষ যে চাইবে একটা শক্ত মানে কি বলবো লোক কঠিন হস্তের মানে হস্তক্ষেপ চাইবে, কঠোর হস্তক্ষেপ চাইবে মানুষ। তো সেইটা সেনাবাহিনী যদি চলে আসে, মানুষ বরণ করে নেবে। তখন কিন্তু ছাত্ররাও যেটা হচ্ছে, ছাত্ররাও কিন্তু আগের জায়গায় ফিরতে পারবে না। ছাত্ররা আগের যেতে ফিরতে, এটা একটা শক্তি জন্ম নিয়েছে, কিন্তু এটা সাংঘাতিক ব্যাপার, একটা প্রচন্ড শক্তির জন্ম নিয়েছে। অথচ সে যদি এই ক্রাইসিসটাকে যদি সে সামাল দিতে না পারে, অর্থাৎ ইউনিসেফের মাধ্যমে যে ক্রাইসিসটা তৈরি হচ্ছে এখন, যে শূন্যতা তৈরি হচ্ছে, এটাকে তারা যদি পূরণ করতে না পারে, তো সেনাবাহিনী ওই জায়গায় ঢুকলে যাচ্ছে সেনাবাহিনী ফেল করবে। এবং সেনাবাহিনী তো আসলে বিপ্লবের জন্য আসবে না, ছাত্ররা যে ব্যবস্থা ভাঙার জন্য যে আকাঙ্ক্ষা নিয়ে যে দাঁড়িয়েছে, ছাত্রদের মধ্যে সবচেয়ে বড় জিনিস চরিত্র। ভালো কথা সবাই বলতে পারে, ভালো কাজটা সবাই করতে পারে না। একটা ঠক, তার মূল পুঁজি হচ্ছে কিন্তু মানুষের মন জয় করার জন্য মিথ্যা বলা, সাজানো গোছানো বলা। আওয়ামী লীগ যেমন চলে ঠক ছিল, মানুষ যেটা চেয়েছিল এটা বলেছিল, বলে ক্ষমতায় গিয়ে ওগুলোকে লাথি মেরে দিয়েছে, যেগুলো কথাগুলো সবই আবার কিছু সাহিত্য সরল, 98% সাহিত্য সরল দেওয়া হয়েছে। এটা হচ্ছে সরওয়ার্দী বলে দিল, ঘোষণা করলো, মিটিং আমি শুনেছিলাম। কার মুখে? মুজিবের মুখে হতে পারে, আমি তখন স্কুলে পড়তাম। 98% থেকে সাহিত্য সরল পূর্ব বাংলাকে দেওয়া হয়ে গেছে। এই যে জুয়ার চুরি, এটা রাজনীতিকদের মানে এইসব রাজনীতিকরা করেছে দেশে, আবার করবে আগামীতে, অসুবিধা আছে। ছাত্ররা এটা করবে না, এখন পর্যন্ত ছাত্ররা এখনো শেখে নেই। ওই ধান্দাবি, ওই বদমাইশি শিখতে সময় লাগে। আমি বলি না যে সেগুলো, এই লোকগুলো যে আজকে ধান্দাবি করছে, এরা তো একসময় অনেকে ছিল সৎ রাজনীতি করেছিল, আদর্শনিষ্ঠ রাজনীতি করেছিল, আমি তো দেখেছি। ছাত্রও ছিল একসময় ছাত্রও ছিল, তারাই আজকে একটা বয়সে গিয়ে বুড়ো হয়ে প্রতিষ্ঠিত হয়ে বদমাশ হয়ে গেছে।
অথবা এই ব্যবস্থার বিরুদ্ধে যাওয়ার ক্ষমতা তাদের নাই, ওই ঝুঁকি তারা নিতে পারে না। ওদের বাপরা যা করেছে সেটা কি রক্ষা করে? হ্যাঁ, এখন ওই এই ছেলেরা ওদের ওই বাপদের জায়গা থেকে আলাদা হয়ে গেছে, এখন পর্যন্ত আলাদা। কারণ ধান্দাবাজি করে তার বাপরা হয়তো ছেলেকে পড়ায়, ছেলেকে তো আর ধান্দাবাজি করতে হয় না, তার ছেলে তো আর বদমাশি করে বেড়ায় না, ওর দরকার হয় না, তাকে তো চালায়, বাপের হোটেলে খায়, এটা কথাই আছে, বাপের হোটেলে খায়। আসলে এই সমাজের বদমাইশি, ধূর্তামি, এটা খুব করাপ্ট সোসাইটি। তো দীর্ঘকাল ধরে পরাধীন থেকেছে, শত শত বছর ধরে পরাধীনের ইতিহাস আমাদের। এখানে মেরুদণ্ড সম্পন্ন মানুষ দাঁড়াবে কি করে? করাপ্ট সিস্টেম। এখানে এর বাইরে ছাত্ররা থাকে একমাত্র, তরুণ অল্প বয়সে, বয়স যত বাড়ে তত মানে যত বুদ্ধি বাড়ে, বদমাইশি গুলো আস্তে আস্তে পরবর্তীকালে শেখে, যখন বাস্তব জীবনে যেতে হয়। তারা যেহেতু এরাও অনেক প্রাণ, অনেক সজীব, শুধু না, অনেক মানে এরা অনেক পরিচ্ছন্ন, অনেক নিষ্পাপ থাকে। একটা ইয়েও তো দেখা যায়, যেমন যখন ট্রাফিক পুলিশ ট্রাফিকের ডিউটি করে, তখন কিন্তু কেউ নিয়ম কানুন মানে না, কিন্তু ছাত্ররা যখন ট্রাফিকের ডিউটি থেকে সব সোজা, হ্যাঁ, তখন সবাই সোজা। তারা তো মালকড়ি বিনিময় হ্যাঁ ছাড়ে না। এই যে ছাত্রদের এই মনটা কিন্তু একটা বয়স পর্যন্ত থাকে, একবার তৈরি হয়ে গেলে আলাদা কথা, তখন আর নষ্ট হয় না, পরিবর্তন হয় না। তো এরা এখন আমাদের এই দেশে একটা প্রচন্ড শক্তি হিসাবে ছাত্ররা আবির্ভূত হয়েছে, বিশাল একটা শক্তি সংখ্যা, এবং এই জাতির অস্তিত্ব নির্ভর করছে এই ছাত্রদের উপরে। এইখানে তোমার এখন পুরনোরা গেলে এই দেশটাকে শেষ করে দিবে, ক্ষমতায় যদি যায়। এখন কোনো নির্বাচন না, এখন হচ্ছে পরিবর্তন, সংস্কার। আমি সংস্কার পছন্দ করি না, শুধু পুনর্গঠন দরকার, পুনরায় তৈরি করা, সবকিছু পুনর্গঠন করতে হবে, ভেঙে নতুন করে করতে হবে। এই আমলাতন্ত্র রাখা যাবে না, প্রশাসনিক বেসামরিক আমলাতন্ত্র, এই বিচার ব্যবস্থা রাখা যাবে না, এই সেনাবাহিনী রাখা যাবে না, এই সবকিছুগুলোকে পুনর্গঠন করতে হবে। পুলিশ, এই পুলিশও রাখা যাবে না, পুলিশকে পুনর্গঠন করতে হবে, নতুন করে একে গঠন করতে হবে, লাগবে, সবগুলোই লাগবে আমাদের, কিন্তু পুনর্গঠন করতে হবে। এবং এই পুনর্গঠনের একটা খুব বড় শর্ত হচ্ছে উপরের তলা মোটামুটি ছাঁটাই করা। নিজ দিকে অনেকে ভালো থাকে, নিজ দিকে তুমি ইয়ে করতে পারো, ব্যাপক অংশে ভালো থাকে, উপর দিকে খুব কমই থাকতে পারে না সাধারণত। বিশেষ করে যে অবস্থা আওয়ামী করেছে দেশে, তাতে এখানে পুরো ভালো থাকার উপায় নাই, মানে খুব কম, রেয়ার দিয়ে একটা লোক ফাঁকে ফুঁকে কোনো রকম টিকে থাকে সৎ পথে উপরের দিকে, সাধারণত পারে না, প্রমোশন হয় না, আটকে যায়, ফ্রাস্ট্রেশন কাজ করে, চতুর্দিকে দেখে সবাই লুটপাট করছে। যাই হোক, এখন যেটা হচ্ছে এই প্রজন্ম ছাড়া গেলে যেটা হবে, ভারতের পাতা সাফ করবে তারা, যেই যাক না কেন। এবং যেটা আমাদের হিসাবে রাখতে হবে সেটা হচ্ছে, ভারতের দুটো জায়গা পয়েন্ট আছে বাংলাদেশ, কিন্তু দিনাজপুর, রংপুর একটা পয়েন্ট, আর একটা পয়েন্ট হচ্ছে তোমার ফেনীর দিকটা। কারণ ভারতের একটা হচ্ছে, ভারতের সমস্যাটা তো আমাদের বুঝতে হবে, কারণ এটা কখনো কখনো একটা কনফ্লিক্ট করে, ওরা ওদের দরকার হচ্ছে ওই করিডোর একটা হচ্ছে ওই দিয়ে উত্তর পূর্ব দিকে যাওয়ার জন্য, উত্তর পূর্ব ভারতে যাওয়ার জন্য, যাতায়াতের জন্য ওরা একটা নিরাপদ জায়গা খোঁজে, স্বাভাবিক, ভারত চাইবে সেটা। আবার এদিকে চট্টগ্রাম বন্দর যদি তাদের ডাইরেক্ট হয়, উত্তর পূর্ব ভারতের সঙ্গে এটা যদি দেয়, যোগাযোগটা যদি পায়, তাহলে সেটা তাদের ওই অঞ্চলটাকে রক্ষায় সাহায্য করবে। কারণ ভারতের এগুলো, আমি বলি না যে সম্পর্ক বৈরী আমাদের হতে পারে, আমি এটা মনে করি না, ভারতের সঙ্গে অ্যারেঞ্জমেন্ট হতে পারে, কিন্তু এই ভারত আমাদের এখানে একটা বিপ্লবী পরিবর্তন হবে, আর সে অত নিরাপদ নিশ্চিন্তে থাকবে, বিপ্লবী সরকার এলে যদি তারা এগুলো কেটে দেয়, এটা মনে করতে পারে। মানে এইটা একটা পারস্পরিক এমন একটা অবস্থান হয়ে গেছে যে এখানে ভারতকে ওইভাবে মানে, আর ভারত সম্পর্কে আমার তো অভিজ্ঞতাও আছে। আমি তো ৭১-এর যুদ্ধের আমি মানে ছিলাম, ভেতরে ছিলাম। আসলে যুদ্ধের রাজনীতি যারা ৬০-এর দশকে গড়ে তুলেছিল, ৬০-এর দশকে, আমি তো তাদের একজন। তো আমার তো যুদ্ধ করতে গিয়ে আমি ২ বাংলা ঘুরেছি, ভারত এবং পূর্ববঙ্গ, ২ জায়গায় আমার যাতায়াত করছি।
কি করেছে ভারত আমি তো জানি, বামপন্থীদের কি করেছিল। আমি তো বামপন্থী রাজনীতির সঙ্গে ছিলাম তখন, উইথ অল ডিফারেন্সেস, অনেক আমার দ্বিমত ছিল, ভিন্ন মত ছিল, তারপর বাম রাজনীতি ছিলাম। তো ওই রাজনীতিতে যারা স্বাধীনতা যুদ্ধ করেছিল তাদের যে কি পরিণতি ভারত করেছিল এটা দেখেছি আমি। যেহেতু তারা বিপ্লবী। হ্যাঁ, এখানে কোনো বিপ্লবী সরকার বা বিপ্লবী পরিবর্তন এটা ভারত স্বাভাবিকভাবে চাইবে না, স্বাভাবিকভাবে না, ভিন্ন অস্বাভাবিক পরিস্থিতিতে হয়তো চাইবে, কিন্তু স্বাভাবিক পরিস্থিতি ভারত মানে তাদের একটা আতঙ্ক কাজ করবে। কারণ ওরা, ওই যে বললাম যে শত শত বছর গোলামীর যে সিস্টেম, এরা এই যে ক্লাসটা আজকে ভারতের ডমিনেট করছে, শাসন করছে নানান জায়গায়, শিক্ষায়, বাণিজ্যে, শিল্পে, কৃষি, মানে যেখানে ডোমিনেট করে ভারতের যে জায়গাগুলোতে এরা আছে আধিপত্য হচ্ছে, এরা কিন্তু আসলে শত শত বছরের দাসত্বের উত্তরাধিকার ধারণ করে। এরা গোলাম ছিল, এরা বহিরাগত মুসলিম হানাদারদের গোলাম ছিল, ওদের সঙ্গে অ্যাডজাস্ট করে ওদের তৈরিবাহক হয়ে ওরা ছিল। আবার ব্রিটিশ যখন এসে তখন তাদের তৈরিবাহক হিসেবে রয়েছিল, স্বাধীন না তো, চাকর বাকর এরা শত শত বছর বা 1000 বছর, 1500 বছর এই চাকর ভিত্তি হয়তো শকুনদের সময় থেকে শুরু হয়েছে। শকুনদের আক্রমণ আজ থেকে প্রায় 2000 বছর আগে, হ্যাঁ, শুরু হয়েছে। এই ধারাবাহিকতাকে আমরা ঐতিহাসিক দৃষ্টিভঙ্গিতে আমাদের অনেক কিছু বিচার করতে হবে, দেখতে হবে, পারতে হবে। হ্যাঁ, তো এখন এই যে দাসত্বের একটা উত্তরাধিকার, এটা থেকে ভারতের কাজ, এটা তাদেরকে মুক্ত করতে হবে। তা আমরাও তো বাংলাদেশে তো এই দাসত্বের অংশ, এই যে শত শত বছর ধরে যে দাসত্ব চলেছে সেটা তো এই বাংলায়ও চলেছিল, আমরাও তো তার ভুক্তভোগী। তা আমাদেরকে তো এই ঐতিহ্য থেকে মুক্ত হতে হবে। আমাদের জন্য সুযোগ হয়েছে, একটা এসেছে, বিশেষ করে এবার ছাত্রদের যে উত্থান করছে প্রচন্ড শক্তি, কিন্তু একটা শক্তি মুক্ত হয়ে গেছে, একটা শক্তি জন্ম নিয়ে এসেছে। এরা সবসময় রোল প্লে করেছে, কিন্তু স্বাধীনভাবে করে নাই, সবসময় পরাধীন হয়ে।